অনুপ্রবেশ এটা শুধু আলোচনার তর্ক বিতর্কের বিষয়, ব্যাপারটা আটকে নেই, এখন তো খুনোখুনি শুরু হয়ে গেছে। 24 তারিখ ডিসেম্বর মাসে উড়িষ্যার সম্বলপুরে আপনারা জানেন বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহ করে জুয়েল রানা বলে 20 বছরের একজন যুবককে সেখানে খুন করে দেওয়া হলো। নির্মাণ কর্মী হিসাবে উড়িষ্যায় তিনি কাজ করছিলেন। আহ, আমরা এর আগে দেখেছি দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন বীরভূম থেকে সোনালী বিবি, তাকেও অবৈধ বাংলাদেশি সন্দেহ করে দিল্লি পুলিশ সোনালী বিবির কাছে সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে জোর করে বাংলাদেশে পুশব্যাক করেছিল। মামলা হয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে, হাইকোর্টের রায় বাধ্য হয়ে তাকে দেশে ফেরাতে হয়েছে। এসআইআর শুরু হওয়ার সময় থেকে এগুলো একটু বেশি বেশি করে সারা দেশে শুরু হয়েছে, সারা দেশেই অবৈধ বাংলাদেশি খোঁজা শুরু হয়ে গেছে। আর এতে বলির পাঠা কারা হচ্ছে? বলির পাঠা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত গরিব বাঙালি মুসলমান পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছেন, তাদের ওপরে তাদেরকে বলির পাঠা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, অনুপ্রবেশ তো কোনো নতুন একটা সমস্যা নয়, দেশভাগের পর থেকেই এসব চলছে এবং আমরা এসব ইতিহাস কম বেশি সবাই জানি, কিন্তু এখন হঠাৎ এটাকে নিয়ে এত তোলপাড় কেন হচ্ছে? অনেকে বলেন যে এর আগে যেটা ছিল যে কংগ্রেস, সিপিএম এবং এখন তৃণমূল এই অনুপ্রবেশকারীদের একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতো, তাই এদের কিছু বলতো না। এখন বিজেপি এসে যেটা করেছে, বিজেপি এসআইআরের মাধ্যমে একটা কড়া ব্যবস্থা নিচ্ছে এদের বিরুদ্ধে, তাই জন্য এত তোলপাড় চলছে। আচ্ছা দেখুন, পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা কত? প্রায় 7.5 কোটি। তা 7.5 কোটি ভোটারের মধ্যে কাউকে যদি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে তার সংখ্যাটা কয়েক কোটির কাছাকাছি হওয়া দরকার। নাহলে ধরুন 1,000, 2,000, 5,000, 10,000, 50,000 অনুপ্রবেশকারী যদি থাকে, তারা কাকে ভোট দেবে না দেবে তাতে কিন্তু ভোটের রেজাল্ট এদিক ওদিক হয় না। এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এরাও যখন বারবার করে কোটি কোটি অনুপ্রবেশকারীর কথা বলেন, তখন আমাদেরও মনে হয় যে তাহলে হয়তো সত্যি এরকম একটা ভোট ব্যাংক হিসেবে এদেরকে তোল্লাই দেওয়া হয়েছে এতদিন। কিন্তু একটা মুশকিল এখানে হচ্ছে, মুশকিলটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে তথ্য, সেগুলো যদি আমরা দেখি, সেই তথ্যের সাথে বাংলাদেশ থেকে এই কোটি কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে, এই যে ধারণাটা, এটা কিন্তু মিলছে না। যেমন ধরুন, কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ বলে একটা সংস্থা আছে, এর আগে ছিল পরিকল্পনা কমিশন, সেটাকে তুলে দিয়ে মোদিজি নীতি আয়োগ তৈরি করেছেন। এই নীতি আয়োগের একটা রিপোর্টের নাম হলো সার্ভে রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার এই রিপোর্টটা বলছে যে সারা দেশে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 0.9%, আর পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 0.5%। তাহলে এই যে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে, এরা কোথায় গেল? কোটি কোটি অনুপ্রবেশকারীর সংখ্যা যদি আমি যোগ করি, তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার তো সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি হওয়া উচিত। আচ্ছা, 2001 থেকে 2011 হচ্ছে শেষ জনগণনা হয়েছিল। সেই রিপোর্টটা বলছে যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার যদি আপনি দেখেন আমাদের সারা দেশে, তাহলে সেটা হলো 24.6%। আর সেখানে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 21.8%। কী করে হয়? মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা ঢুকছে পশ্চিমবঙ্গে, অথচ পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার সারা দেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হারের থেকে কম। লাস্ট একটা তথ্য হচ্ছে রোহিঙ্গাদের সম্পর্কে। প্রচুর রোহিঙ্গা ঢুকে পড়েছে আমাদের এখানে, আমাদের গুলশান কলোনিতে রোহিঙ্গাদের চাষ হচ্ছে, হাজার হাজার রোহিঙ্গা এখানে আছে, এসব অনেক গল্প ভিডিও আমরা শুনেছি। এখন কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে যে সারা দেশে রোহিঙ্গা আছে 40,000। পুরো ভারতবর্ষে মোট রোহিঙ্গা কতজন আছে? সংখ্যাটা হচ্ছে 40,000। আর পশ্চিমবঙ্গে রোহিঙ্গা কতজন আছে? 316টি রোহিঙ্গা ফ্যামিলি পশ্চিমবঙ্গে আছে, কেন্দ্রীয় সরকারি তথ্য। আচ্ছা, তাহলে কি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি ভুল বলছে? না, এরা ভুল কথা বলছে, এত বড় কথা বলার মতো বুকের পাটা আমার নেই। কিন্তু আমি দুটো ঘটনার কথা শুধু এই ক্ষেত্রে উল্লেখ করতে চাই। একটা 2002 সালের ঘটনা। পশ্চিমবঙ্গে এসেছিলেন লালকৃষ্ণ আদবানি, তৎকালীন উপপ্রধানমন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গে এসে বলেছিলেন যে এই রাজ্যে 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। এবার দ্বিতীয় ঘটনা, 2025 সালের অমিত শাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন একই কথা, বাংলায় অন্তত 2 কোটি অনুপ্রবেশকারী আছে। এবার এদের কথাকে তো আমি ফালতু কথা বলতে পারবো না। তাহলে যদি এদের কথাটা আমি সঠিক ধরে নিই, তাহলে ধরে নিতে হবে অঙ্কের বিচারে গত 23 বছরে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী একজনও আসেনি। তো সমস্যা হলো, এটাও তো বাস্তবের সাথে মিলছে না। স্বরাষ্ট্র দপ্তরের হিসেব বলছে যে প্রতি বছর 1 থেকে 1.5 থেকে 2,000 অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে ধরা পড়ে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তাহলে বড় নেতারা নিজেদের রাজনীতির স্বার্থে বক্তৃতা দিতে গিয়ে একটু বাড়িয়ে চড়িয়ে বলেন, এরকমটা আমরা ধরে নিতে পারি। যেমন মোদিজি বলেছিলেন এক সময় যে প্রধানমন্ত্রী যদি হই আমি, তাহলে সব কালো টাকা ফেরত নিয়ে আসবো, সবাই 15 লক্ষ টাকা করে পাবে, ইত্যাদি ইত্যাদি। তো তারপরে আবার অমিত শাহ বলে দিয়েছিলেন যে ওগুলো নির্বাচনী জুমলা, ভোটের সময় একটু বলতে হয়, পরে একটু থুরিথুক্কি করে নিলেই হলো।
মানে আমি বলতে চাইছি যে অনুপ্রবেশটা একটা বাস্তব সমস্যা, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা একটা তিল যাকে রাজনীতির স্বার্থে তাল বানানো হচ্ছে। যেমন কয়েক মাস আগে বিহারে ভোট হলো, একইভাবে কিন্তু সেখানেও অনুপ্রবেশকারী ধরার কথা বলে বিজেপি প্রচার করলো, প্রচারে ভালো ফলও মিলল, চারিদিকে বিজেপির জয় জয়কার হলো, কিন্তু এসআইআরে বিদেশি কতজন ধরা পড়েছিল বিহারে? সংখ্যাটা হচ্ছে 9,500। বিহারে মোট ভোটার কত? 7,42,00,000। তার মানে পার্সেন্টেজের হিসাবে বিদেশি ধরা পড়েছে বিহারে এসআইআরের মাধ্যমে 0.0012%, মানে 1,12,000 জন। এখন এই সব হিসাব কিন্তু কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে বিহারে আর কেউ মাথা ঘামাচ্ছে না, ভোট হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে। কিন্তু এখন তো বাংলায় ভোট হবে, নতুন ইস্যু হচ্ছে বাংলার ভোট, ফলে এইসব বাংলায় অনুপ্রবেশকারী ধরার কাজ এখন শুরু হয়েছে। কোটি কোটি ধরা পড়বে নাকি বিহারের মতো ওই 1,12,000 জন ধরা পড়বে সেটা দেখা যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এসআইআর এর মাধ্যমে এই যে বিদেশি অনুপ্রবেশকারী ধরা হবে তার পদ্ধতিটা কি? এসআইআরে কিন্তু যাদের 2025 সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু 2002 সালে নাম নেই, তাদেরকে শুনানিতে ডাকা হবে, কাগজপত্র চাওয়া হবে, হয়তো তাদের মধ্যে থেকে কেউ অবৈধ আসে নাকি সেটা খুঁজে বার করা হবে। তার মানে এখানে ধরে নেওয়া হচ্ছে যে অবৈধ অনুপ্রবেশকারীরা কোনোভাবে তারা ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে। আশ্চর্য ব্যাপারটা হলো, ভোটার লিস্টে নাম তুললেও রাজ্যের মোট জনসংখ্যা বৃদ্ধির হার এবং বিশেষ করে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার একটু আগে যেটা বললাম, এটাতে কিন্তু তাদের কোনো প্রভাব দেখা যাচ্ছে না। যাই হোক, এসআইআরে কী কী কাগজ শুনানির সময় দেখতে চাওয়া হবে? আপনারা জানেন যে জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, SC/SC সার্টিফিকেট, 1987 সালের আগের দলিল, সরকারি চাকরি করলে তার কাগজ, এইসব কোনোটাই কিন্তু একজন অবৈধ অনুপ্রবেশকারীর কাছে থাকবে না। কিন্তু তার কাছে যদি একটা জাল আধার কার্ড থাকে, তাহলে সেই জাল আধার কার্ডটা দিয়ে সে কিন্তু একটা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোর্ট থেকে বানিয়ে নিতে পারে, এবং সেই পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিয়ে চাইলে সে একটা ডোমিসাইল সার্টিফিকেটও পেয়ে যেতে পারে। কমিশন কিন্তু এই পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটকে বৈধ ডকুমেন্ট হিসাবে গ্রহণ করবে। অর্থাৎ প্রচুর জাল করা হয়েছে আধার কার্ড বলে আধার কার্ডকে ডকুমেন্ট হিসাবে কমিশন মানতে চায়নি, অথচ সেই জাল আধার কার্ড দিয়ে তৈরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কমিশন বৈধ বলে মেনে নিচ্ছে। কমিশনের যে 11টা ডকুমেন্টের লিস্ট, তার মধ্যে কিন্তু এই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটটা একটা ডকুমেন্ট হিসেবে ধরা হয়েছে। ফলে আমরা দেখেছিলাম কালো টাকা ধরতে গিয়ে নোটবন্দি করার সময় যেরকম সমস্ত কালো টাকা সাদা হয়ে গিয়েছিল, সেরকমই অবৈধ অনুপ্রবেশকারী ধরতে গিয়ে এই যে এসআইআর করা হচ্ছে, তার মধ্যে দিয়ে অবৈধদের অনেকে যদি উল্টে বৈধ হয়ে যায়, তাহলে কিন্তু খুব একটা আশ্চর্য হওয়ার কথা না, উচিত না বলে আমার মনে হয়। আচ্ছা, শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে এই অনুপ্রবেশকারী ব্যাপারটা কি খুব খারাপ? মানে আমরা তো বলি অনুপ্রবেশকারী মানে এরা ছারপোকা, উইপোকা। তা ছারপোকা, উইপোকা এদের সাথে অনুপ্রবেশকারীদের তুলনা করা কতটা যুক্তিযুক্ত? দেখুন, অনুপ্রবেশ বলতে আমরা এখানে বুঝছি মূলত কাজের খোঁজে অথবা উন্নত জীবনযাত্রার মানের তাগিদে এক দেশ থেকে অন্য দেশ অথবা দেশের একই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কথাটাই আমরা বলছি। এখন অনুপ্রবেশকারীদের ছারপোকা উইপোকা বলা মানে কি? মানে হলো যে দেশে অন্য দেশ থেকে লোকে কাজের জন্য আসছে, সেই দেশের অর্থনীতির জন্য ব্যাপারটাকে একটা খুব ক্ষতিকর ব্যাপার হিসেবে নেওয়া। বাস্তব হলো 1990 সালে সারা পৃথিবীতে 15,40,00,000 এরকম মানুষ ছিলেন যারা কাজের তাগিদে নিজেদের জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকছেন। এবার এই সংখ্যাটা 1990 থেকে বেড়ে 2025 সালে হয়ে গেছে 30 কোটি, মানে দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ সারা পৃথিবীতেই যেখানে মানুষের জন্ম সেখানে সেই জায়গা ছেড়ে কাজের তাগিদে, উন্নত জীবনযাত্রার তাগিদে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার প্রবণতা বাড়ছে। পৃথিবীর সবচেয়ে অর্থনৈতিকভাবে যে সবল দেশগুলো, যেমন আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, এই সমস্ত দেশগুলোতে অনুপ্রবেশকারীর বা সেই সমস্ত দেশে জন্মায়নি এরকম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আমেরিকায় জন্মায়নি এরকম মানুষের সংখ্যা আমেরিকার জনসংখ্যার 15%, ইংল্যান্ডের সংখ্যাটা 16%, কানাডাতে 22%। তাহলে কি অনুপ্রবেশকারীরা বা এই যারা বাইরে থেকে আমেরিকা, ইংল্যান্ড, কানাডায় আসছে, এরা হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড বা কানাডার অর্থনীতিতে উইপোকা বা ছারপোকার মতো কি তাদেরকে আমরা দেখতে পারি? এইটা বোঝবার জন্য আমি আমেরিকার কয়েকজন, এদেরকে ওরা বলে ওদের ভাষায় ইমিগ্রেন্ট, এদের কয়েকজন ইমিগ্রেন্টের নাম আমরা বলি, আপনারা তাহলে কিছুটা বুঝতে পারবেন। এদের মধ্যে দুজন আবার ভারতীয়। একজন হচ্ছেন সুন্দর পিচাই, আপনারা জানেন, গুগলের সিইও। সত্যা নাদেলা আপনারা জানেন, মাইক্রোসফটের সিইও। এছাড়া আরেকজন খুব বিখ্যাত, এখন সবাই জানে, তার নাম এলন মাস্ক।
ইনিও কিন্তু অনুপ্রবেশকারী বা মাইগ্রেন্ট বলতে পারেন। এলন মাস্ক 2002 সালে আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। আর এলন মাস্ক যে কোম্পানির সিইও, টেসলা ইনকর্পোরেশন আপনারা জানেন, সে টেসলাটা যার নামে মানে নিকোলা টেসলা, ইনিও কিন্তু এর জন্ম কিন্তু সার্বিয়াতে, ইনিও মাইগ্রেন্ট। তাহলে ভেবে দেখুন, তাহলে অনুপ্রবেশকারী মানে কি ছাড়পোকা উইপোকা, ব্যাপারটা কীরকম হলো। আচ্ছা, আমাদের ক্ষেত্রে বাস্তবটা কিন্তু এরকম নয়। বাস্তব বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গ হয়ে দেশের নানা রাজ্যে আমাদের অনুপ্রবেশকারীরা আসছে, এরা কেউ এলন মাস্কও নয়, সুন্দর পিচাইও নয়। এরা একেবারে হতদরিদ্র মানুষ, পেটের তাগিদে আসছে। এরা কেউই পশ্চিমবঙ্গে থাকার জন্য আসে না। পশ্চিমবঙ্গের লোকেরাই নিজেদের গ্রামে কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। ফলে এই রাজ্য থেকে দিল্লি, নয়ডা, গুরগাঁও, চেন্নাই, কেরালা, গুজরাট এইসব জায়গায় ডেলি রোজটা পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। ফলে বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরও আসল গন্তব্য কিন্তু ওই সব রাজ্য। ফলে এরা মূলত ছোটোখাটো কারখানায় কাজ করে, কনস্ট্রাকশন সাইটে হচ্ছে অস্থায়ী লেবার হিসেবে কাজ করে, কেউ কেউ আবার সবজি বেচে, খেলনা বেচে, জামা কাপড় ফেরি করে। মূলত শহর লাগোয়া গরিব মহল্লা বা বস্তিগুলোতে এরা কাজ করে। সরকার থেকে এরা কি পায়? পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে কিন্তু এদের কোনো ঠিকানা নেই। ফলে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এসব কিন্তু এরা পায় না। এবং পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড থেকে রেশন খাচ্ছে, এরকমও কিন্তু ব্যাপারটা নেই। এরা মূলত ডেলি রোজে কাজ করে, ফলে রোজগার খুব সামান্য, মানে লক্ষ লক্ষ টাকা এখান থেকে রোজগার করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, আমাদের ভারতবর্ষে টাকা বাংলাদেশে চলে যাচ্ছে, ব্যাপারটা তাও নয়। সামান্য যা রোজগার এরা করে, বেশিরভাগটাই কিন্তু এদের এখানকার যে থাকা খাওয়ার খরচা, সেখানে খরচা হয়ে যায়। হ্যাঁ, এরা ইনকাম ট্যাক্স দেয় না, কারণ ইনকাম ট্যাক্স দেওয়ার মতো ইনকামই এদের নেই। কিন্তু এরা থাকা খাওয়ার জন্য যে কেনাকাটাটা খরচাটা এখানে করে, সেটার সব কিছুর ওপরেই তো ট্যাক্স ধরা থাকে। আপনি যা কিনবেন তার উপরে তো একটা ইনডাইরেক্ট ট্যাক্স আপনাকে দিতে হয়। ফলে এরা ডিরেক্ট ট্যাক্স না দিলেও ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু এরা সবাই দেয়, দিতে বাধ্য। ফলে অর্থনীতির দিক থেকে যদি আপনি হিসাবটা করেন, তাহলে এদের জন্য ক্ষতির বদলে কিন্তু ভারতের অর্থনীতিতে লাভই হওয়া উচিত। তবে বাইরে থেকে অনেক লোক যদি কোনো এলাকায় চলে আসে কাজ করতে, তাহলে সেই এলাকার লোকেরা কাজ পাবে না বা সেখানকার লেবার রেট কমে যাবে, এটা বাস্তব। কিন্তু এই বাস্তবটা কি আমাদের দেশের এই কেরালা, গুজরাট এইসব জায়গায় কি সত্যি সত্যি ঘটছে? উড়িষ্যা, কেরালা, নয়ডা, গুজরাটের লোকেরা কি একবারও কোথাও কি আপনারা দেখেছেন যে বলছে যে বাংলাদেশিদের জন্য আমরা কাজ পাচ্ছি না? হ্যাঁ, তাদের বক্তব্যটা কি? তাদের বক্তব্য হচ্ছে যে উড়িষ্যা, উত্তরপ্রদেশে আমরা দেখেছি যে বাংলাদেশি সন্দেহে পেটানো হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে জ্যান্ত। কিন্তু এদের জন্য আমাদের এলাকার লোকের কাজ চলে যাচ্ছে, এরকম অভিযোগ কাউকে করতে দেখিনি। এরা মুসলমান, লুঙ্গি পরে, গরু খায়, বাংলা বলে, লাঠির বাড়ি না দিলে জয় শ্রীরাম বলে না, এই সমস্ত অভিযোগ এগুলো সত্যি করতে দেখেছি। কিন্তু এরা উইপোকা বা ছাড়পোকার মতো ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, এই অভিযোগটা মনে হয় সত্যি নয়। অথচ মোদি থেকে ট্রাম্প, এরা সবাই কিন্তু এখন মোটামুটি একই রকম রাস্তায় হাঁটছে। ভারতবর্ষে এদেরকে ঘুষপেটিয়া বলা হয়, আর আমেরিকাতে এদেরকে যা বললাম ইমিগ্রেন্ট বলা হয়। দেশের অর্থনীতির যাবতীয় দোষ এদের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। শুধুমাত্র গায়ের চামড়ার রং দেখে ভারতীয়দের গুলি করে দিচ্ছে আমেরিকাতে, এরকম একাধিক ঘটনা ঘটছে। দুদিন আগেও টরন্টোতে 25 বছরের একজন সিভা কাওয়াস্তি ভারতের, তাকে গুলি করে খুন করা হলো। দেশে কাজ নেই, যা কাজ আছে তাতে যা রোজগার হচ্ছে তাতে সংসার চলছে না, মাসের শেষে বাড়ি ভাড়া দেওয়া যাচ্ছে না, লোনের ইএমআই দিতে না পেরে লোকে আত্মহত্যা করছে। এই অবস্থার জন্য কে দায়ী? দায় তো সরকারের নেওয়া উচিত। দেশ চালানোর ভুল নীতির জন্য অর্থনীতির অবস্থা খারাপ হয়। এই বাস্তবটাকে চাপা দেওয়ার জন্য দায়টা ঠেলে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী বা ইমিগ্রেন্টদের দিকে। আর সাধারণ মানুষ, সে ভারত হোক বা আমেরিকার হোক, তারা কী করছে? গায়ের ঝাল মেটানোর জন্য ভারতবর্ষে হচ্ছে বাংলাওয়ালা মুসলমানকে বাংলাদেশি সন্দেহে পিটাচ্ছে, অথবা গায়ের চামড়ার রং দেখে ভারতীয় বলে ভেবে গুলি করে দিচ্ছে। এখন এটা কি কোনো সমাধান? এটা কি কিন্তু কোনো সমাধান না। সমাধান কিন্তু আছে, আমার আপনার হাতেই সমাধানটা আছে। শুধুমাত্র এটা বুঝতে হবে যে একটা ভিডিও দেখলাম ফেসবুকে বা ইউটিউবে, যেখানে দেখানো হচ্ছে হাজার হাজার লোক নৌকো পেরিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে, আর ওখানে ওটা হচ্ছে স্বরূপনগরের একটা নদী পেরিয়ে এপার থেকে ওপার যাচ্ছে, আর মিডিয়া বলে দিল যে বাংলাদেশের হাজার লোক পালিয়ে যাচ্ছে। কেউ একটা ভিডিও করে বলল যে এসআইআর করার ফলে সব বাংলাদেশিরা ভয়ের চড়ে পালিয়ে যাচ্ছে, তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন রেশন দোকানে চাল পচে যাচ্ছে। একটাই লোককে বারবার করে দেখিয়ে বর্ডারে গিয়ে দেখানো হচ্ছে প্রচুর বর্ডার থেকে লোক চলে যাচ্ছে, গুলশন কলোনিতে হাজার হাজার নাকি রোহিঙ্গা আছে। এই সমস্ত ভিডিও, ফেক ভিডিওগুলো
একটা ধারণা তৈরি করবার জন্য তৈরি করা হয়। আমি বলবো যে আপনারা ভিডিও দেখুন, ফেসবুকে দেখুন, হোয়াটসঅ্যাপে দেখুন, ইউটিউবে দেখুন, কিন্তু একটা ভিডিও দেখে সেটাকে ধ্রুব সত্য বলে মেনে নেবেন না। নিজের বিচার বিবেচনার ওপরে ভরসা রাখুন এবং একটা ভিডিও দেখে সেই ধরনের আরও ভিডিও, আরও ফ্যাক্ট চেক করুন, কোনটা সত্যি কোনটা মিথ্যে বাছুন এবং নিজের বুদ্ধি বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নিন। ধন্যবাদ।